হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্স আর ফিজিক্সের ম্যাথসের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 32। এর আগে আমাদের আরও 31টা ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে জিন তত্ত্বের জনক কাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে জিন তত্ত্বকে ইংলিশে কি বলা হয়ে থাকে? জিন তত্ত্বকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে জেনেটিক্স। তো ফাদার অফ জেনেটিক্স বা জেনেটিক্সের জনক কাকে বলা হয়ে থাকে? ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। ম্যান্ডেল দিয়েছে, ল্যামার্ক দিয়েছে, ডারউইন দিয়েছে আর রবার্ট হুক দিয়েছে। তো দেখো জিন তত্ত্বের জনক কিন্তু বলা হয়ে থাকে গ্রেগর জোহান ম্যান্ডেলকে। ঠিক আছে, ম্যান্ডেলের যে মটর গাছের ওপর পরীক্ষা, সেটা আমরা সকলেই পড়েছি। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে যাচ্ছে ম্যান্ডেল। এখানে ল্যামার্ক আর ডারউইন এরা কিসের সাথে সম্পর্কযুক্ত? তো এরা কিন্তু বিবর্তনবাদের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, বিবর্তনবাদের সাথে সম্পর্কযুক্ত দুজন যে ব্যক্তি, তাদের মধ্যে কিন্তু ল্যামার্ক এবং ডারউইন খুবই জনপ্রিয় দুজন ব্যক্তি। এবার দেখো এখানে নিচে কিন্তু রবার্ট হুক আছে। রবার্ট হুক কী আবিষ্কার করেছিল আমরা সকলে জানি, রবার্ট হুক কিন্তু কোষের আবিষ্কর্তা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, কার্য সমান সমান বল গুণ কি? তো দেখো সবার প্রথমে কার্য মানে কি? কার্য মানে হচ্ছে তোমার ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান সমান সমান কি হয়ে থাকে? ওয়ার্ক ডান সমান সমান কিন্তু হয়ে থাকে ফোর্স, যেখানে এফ মানে কিন্তু হচ্ছে ফোর্স, ইন্টু কি? ইন্টু কিন্তু এস। এখানে এই এস মানে কি? এখানে এই এস মানে কিন্তু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টকে বাংলাতে কি বলা হয়ে থাকে? ডিসপ্লেসমেন্টকে কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে সরণ। তাই কার্য সমান সমান বল গুণ কী হবে? বল গুণ সরণ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্য সমান সমান বল গুণ সরণ। এখানেও আমি লিখে দিচ্ছি কার্য সমান সমান কিন্তু বল গুণ সরণ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 3 নম্বর কোশ্চেন, মানব রক্তের পিএইচের মান কত? দেখো সবার প্রথম তোমাদেরকে জানতে হবে এই পিএইচ জিনিসটা কি। তো দেখো পিএইচ দিয়ে কিন্তু কোনো একটা দ্রবণের অ্যাসিডিটি বা সেটার বেসিসিটি, যেটাকে আমরা বলে থাকি, অ্যাসিডিটিকে বলে থাকি আমরা অম্লতা, আর বেসিডিটিকে আমরা কিন্তু বলে থাকি যে ওটার ক্ষারীয়তা। ঠিক আছে, তো কোনো একটা দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় সেটা জানার জন্য কিন্তু আমাদের পিএইচ স্কেলটা ব্যবহার করা হয়ে থাকে। আর এই পিএইচ স্কেল কে ইনভেন্ট করেছিল? তো বিজ্ঞানী সোরেন সেন। ঠিক আছে, বিজ্ঞানী সোরেন সেন কিন্তু কী করেছিল? এই পিএইচটা আবিষ্কার করেছিল। তো মানব রক্তের পিএইচের মান কত? তো মনে রাখবে মানব রক্ত কিন্তু একটা তরল। ঠিক আছে, মানব যে রক্ত আছে, মানুষের যে রক্ত, সেটা কিন্তু একটা তরল ক্ষারীয় যোগ কলা। ঠিক আছে, তরল ক্ষারীয় যোগ কলা। তো যখন ক্ষারীয় বলেছে তার মানে এর পিএইচ ভ্যালু কত হবে? তো মনে রাখতে হবে ক্ষারীয় বললে কিন্তু সবসময় এর পিএইচ ভ্যালু 7-এর থেকে বেশি হবে। ঠিক আছে, গ্রেটার দ্যান 7 হয়ে যাবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার দেখো এখানে আমাদের ব্যাক টু ব্যাক 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 7.4। মানব রক্তের যে পিএইচ ভ্যালু সেটা কিন্তু 7.4। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কী বলেছে আমাদের 4 নম্বর কোশ্চেন আজকের, নিচের কোনটি তরল অধাতু? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। দেখো পারদ দিয়েছে, সোডিয়াম দিয়েছে, পটাশিয়াম দিয়েছে আর ব্রোমিন দিয়েছে। তো মনে রাখবে যে তরল অধাতু, দেখো এখানে কিন্তু ধাতু বলেনি। যদি তোমাদেরকে বলতো তরল ধাতু, ঠিক আছে, যদি তোমাদেরকে বলতো তরল ধাতু, সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হতো? সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যেত পারদ। কিন্তু আমাদের কি বলেছে? আমাদের কিন্তু বলেছে তরল অধাতু। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো একমাত্র তরল অধাতু কিন্তু ব্রোমিন বা বিআর। ঠিক আছে, ব্রোমিন বা বিআর এটা কেমন বর্ণের হয়ে থাকে? এটা কিন্তু লাল বর্ণের হয়ে থাকে। ঠিক আছে, তো তরল অধাতু কোনটা? তো ব্রোমিন কিন্তু তরল অধাতু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? ব্যাক টু ব্যাক 4টে অপশান। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? এক সেকেন্ড একটু ওয়েট করবে। হ্যাঁ, গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। কি বলেছে? অবতল বলেছে, সমতল বলেছে, উত্তল বলেছে আর কোনোটি নয় বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গাড়ির যে ভিউ ফাইন্ডার আছে সেখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, মসৃণ মাধ্যমে প্রতিফলন কোণের মান 90 ডিগ্রি হলে আপাতন কোণের মান কত হবে? ঠিক আছে, মসৃণ মাধ্যমে প্রতিফলন কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আপাতন কোণের মান কত হবে? তো দেখো সবার প্রথম বলেছে মাধ্যমটা কেমন? মাধ্যমটা কিন্তু বলেছে মসৃণ। তো তোমাদেরকে বলেছিলাম মাধ্যমটা যদি মসৃণ হয় তাহলে আলো যে অ্যাঙ্গেলে আসে ঠিক সেই অ্যাঙ্গেলেই কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু কি বলেছে? এটা কিন্তু মনে করো তুমি প্রথমে যদি আমি বলি আলোটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে থাকে তাহলে এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে। ঠিক সেই রকম করে তোমরা যদি খেয়াল করো, তো দেখো এখানে কি বলেছে? এখানে কিন্তু বলেছে আলোটা 90 ডিগ্রিতে আসবে, অর্থাৎ আলোটা কিন্তু এই বরাবর আসবে, ঠিক আলোটা কিন্তু আবার এই বরাবরই বেরিয়ে যাবে। ঠিক আছে, 90 ডিগ্রিতে মনে করো আসছে,
এখানে আমি আরেকবার আঁকার চেষ্টা করছি। মনে করো 90 ডিগ্রিতে আসলো, 90 ডিগ্রিতে আসার পরে কিন্তু এটা আবার কি হবে না, এটা কিন্তু আবার 90 ডিগ্রিতেই বেরিয়ে যাবে। তাই আপাতন প্রতিফলন কোণের মান কত হবে? প্রতিফলন কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আপাতন কোণের মানও কত হয়ে যাবে? 90 ডিগ্রি হবে, কারণ আমরা সকলে জানি যে অ্যাঙ্গেল আই সমান সমান কী হয়ে থাকে? অ্যাঙ্গেল আর কিন্তু হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন। জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, ঠিক আছে, জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটের কত অণু কেলাস জল থাকে? দেখো সবার প্রথমে তোমাদেরকে কিন্তু জানতে হবে যে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটের ফর্মুলা কি। তো জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটের ফর্মুলা হচ্ছে ZnSO4 7H2O। এখানে এই যে জলের, দেখো জলের আগে বা H2 এর আগে যে 7 লেখা আছে না, এটাকে কিন্তু বলা হয়ে থাকে 7-এর জন্য এখানে বলা হয়ে থাকে কিন্তু এই হেপ্টা, ঠিক আছে, 7-এর জন্য কিন্তু বলা হয়ে থাকে হেপ্টা। এখানে যদি মনে করো তোমার হাফ থাকতো তাহলে কি হতো? হাফ থাকলে কিন্তু ওটাকে বলা হয়ে থাকে সেমি হাইড্রেট, ঠিক আছে। তারপরে তোমার যদি 1 থাকতো তাহলে বলা হতো হাইড্রেট, যদি 2 থাকতো তাহলে বলা হতো ডাইহাইড্রেট, ঠিক আছে, এরকম করে কিন্তু এটা বলা হয়। তো বলেছে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটে কত অণু কেলাস জল থাকে? তো এখানে দেখতেই পাচ্ছ কত অণু জল আছে, তো 7 অণু জল আছে, 7 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেনে কি বলেছে। একটি গাড়ি 2 সেকেন্ডে 10 মিটার বেগ থেকে 40 মিটার বেগে পৌঁছালে উৎপন্ন ত্বরণের মান কত হবে? তো দেখো সবার প্রথমে আমাদেরকে ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে কিন্তু V = U + AT, এটা কিন্তু আমাদের ফর্মুলা। যেখানে V মানে কি? যেখানে V মানে কিন্তু হয়ে যাচ্ছে অন্তিম বেগ, যেখানে V মানে হয়ে যাচ্ছে অন্তিম বেগ, U মানে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের প্রাথমিক বেগ। এই ধরনের অঙ্ক তোমাদেরকে করানো হয়েছে। A মানে কি? A মানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ত্বরণ। আর এখানে T মানে কি? এখানে T মানে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সময়, ঠিক আছে। তো দেখো এবার আমাদেরকে অঙ্কটা করতে হবে। তো কি বলেছে দেখো, সবার প্রথমে বলেছে 2 সেকেন্ডে 10 মিটার থেকে 40 মিটার পার সেকেন্ডে পৌঁছে যায়। তো আমাদেরকে ফর্মুলাটা আবার লিখতে হবে। তো V = U + AT হচ্ছে আমাদের ফর্মুলা। ফাইনাল কত বলেছে? ফাইনাল বলেছে 40। ইউ কত বলেছে? ইউ কিন্তু বলেছে 10, মানে প্রাথমিক বেগ 10 ছিল। আর এখানে আমাদের ত্বরণের মান আমরা জানি না, তার জন্য A। আর এখানে কিন্তু বলেছে টি কত? টি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 2। তো দেখো এখানে যদি এবার আমরা পরের লাইনে যাই, তাহলে 40 সমান এখানে আমরা কত পাচ্ছি? 10 পেয়ে যাচ্ছি, এখানে কিন্তু 2A পেয়ে যাচ্ছি। তো এই লাইনটাকে একটু মনে রাখো, আমরা পরে করব। তো কি বলেছে, আমরা আবার যদি পরে এখান থেকে কন্টিনিউ করি তাহলে আমরা কি পাচ্ছি? তো আমরা পেয়ে যাচ্ছি 40 সমান এখানে 10 প্লাস এখানে কিন্তু পেয়ে যাচ্ছি 2A। 40 থেকে 10টা এই পাশে নিয়ে এসে বিয়োগ করে দাও, এখানে কত হচ্ছে? 2A হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 30, এখানে হয়ে যাচ্ছে 2A। যদি A দিয়ে তোমরা এবার এদিকে 30কে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে? 15। তো আমাদের ত্বরণ কত হবে? আমাদের ত্বরণ কিন্তু হয়ে যাবে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে জানিও, ঠিক আছে, যদি জানিও কমেন্ট বক্সে, তোমাদের অ্যান্সার করে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেনে কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন। রকেটের উৎক্ষেপণ নিউটনের কোন ল? ঠিক আছে, ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। নিউটনের ফার্স্ট ল দিয়েছে, সেকেন্ড ল দিয়েছে, নিউটনের থার্ড ল দিয়েছে, আর নট দিয়েছে। তো মনে রাখবে যে রকেটের উৎক্ষেপণ আছে না, সেটা কোন ল? সেটা কিন্তু মনে রাখবে নিউটনের থার্ড ল। আর নিউটনের থার্ড ল কি বলে? যে প্রত্যেক ক্রিয়া কিন্তু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু নিউটনের যে থার্ড ল সেটা বলে থাকে, ঠিক আছে। এবার দেখো নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কি জানতে পারি? নিউটনের ফার্স্ট ল থেকে কিন্তু আমরা জাড্ডের যে ধর্ম বা ল ইনার্শিয়া যেটাকে বলা হয়ে থাকে ইংলিশে, সেটা কিন্তু আমরা জানতে পারি নিউটনের ফার্স্ট ল থেকে। সেকেন্ড ল থেকে আমরা কি জানতে পারি? সেকেন্ড ল থেকে কিন্তু আমরা জানতে পারি বলের পরিমাপ, ঠিক আছে, বলের পরিমাপ কিন্তু আমরা সেকেন্ড ল থেকে জানতে পারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেন। তেজস্ক্রিয়তার একক কি? ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। বেকারেল দিয়েছে, কুড়ি দিয়েছে, উভয় দিয়েছে, কোনোটি নয় দিয়েছে। তো মনে রাখবে তেজস্ক্রিয়তা বা এটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে রেডিও অ্যাক্টিভিটি। দেখো এই যে কোশ্চেনগুলো তোমরা করছো সব কিন্তু তোমাদের রিপিটেড কোশ্চেন, ঠিক আছে। তো দেখো রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির একক কী হয়ে থাকে? তো মনে রাখবে তেজস্ক্রিয়তার যে এসআই একক সেটা কিন্তু হয়ে যায় বেকারেল, আর কুড়ি কিন্তু তেজস্ক্রিয়তার সিজিএস একক। তাই উভয় অর্থাৎ বোধ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে আমাদের 11 নম্বর কোশ্চেন। মার্সেলিয়া কোন গোত্রের একটি উদ্ভিদ? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। হ্যালোফাইটা দিয়েছে, জেরোফাইটা দিয়েছে, টেরিডোফাইটা দিয়েছে, আর ব্রায়োফাইটা দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু টেরিডোফাইটা। মার্সেলিয়া কিন্তু একটা টেরিডোফাইটা গোত্রের উদ্ভিদ। এইবার তোমাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে, এই যে টেরিডোফাইটা যে গোত্রের উদ্ভিদগুলো আছে এগুলো সপুষ্পক উদ্ভিদ নাকি অপুষ্পক উদ্ভিদ, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার দেখো এই যে ব্রায়োফাইটা সম্পর্কে আমরা একটু বেসিক ডিটেলস জেনে নিই। তো ব্রায়োফাইটা কি বলছে? তো মনে রাখবে ব্রায়োফাইটা কিন্তু ব্রায়োফাইটা হচ্ছে কিন্তু এমন এক ধরনের উদ্ভিদ যাকে কিন্তু উদ্ভিদ জগতের উভচর বলা হয়ে থাকে, তার কারণ এরা কিন্তু ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, ঠিক আছে। এবার এই জেরোফাইটা কি? তো মনে রাখবে জেরোফাইটা কিন্তু মরুভূমিতে যে সমস্ত গাছগুলো জন্মায় তাকে কিন্তু বলা হয়ে থাকে জেরোফাইটা, যেরকম ক্যাকটাস বলতে
বলতে পারো, ফণী মনসা বলতে পারো। হ্যালোফাইটা কাকে বলা হয় থাকে? লবণাক্ত মাটিতে অর্থাৎ সুন্দরবন এলাকায় যে সমস্ত গাছগুলো হয়ে থাকে তাদের কিন্তু শ্বাসমূল দেখতে পাওয়া যায়, বা এক কথায় বলতে পারি লবণাক্ত মাটিতে যে সমস্ত গাছগুলো জন্মায় তাকে কিন্তু বলা হয়ে থাকে হ্যালোফাইটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কি বলেছে। রিয়া একটি বৃত্তাকার মাঠের একটি পয়েন্ট থেকে দৌড়ানো শুরু করে, আবার সেই পয়েন্টে ফিরে আসলে কার্যের পরিমাণ কত হবে যখন মাঠের পরিধি 400 মিটার। দেখো এই যে এত বড় একটা অঙ্ক দিয়েছে, এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই। দেখো তোমাকে কিন্তু কনফিউজ করার জন্য যে মাঠের পরিধি সেটাও কিন্তু বলে দিয়েছে, তোমাকে জাস্ট কি করতে হবে, ভালো করে ডিটেলসে পড়তে হবে। কি বলেছে? রিয়া একটি বৃত্তাকার মাঠের একটি পয়েন্ট থেকে দৌড়ানো শুরু করে আবার সেই পয়েন্টে ফিরে আসলে কার্যের পরিমাণ কত। দেখো সবার প্রথম তোমাদেরকে আমি বলেছি, কোনো বৃত্তাকার পথে যদি কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, বা কোনো একটা পয়েন্ট থেকে কোনো বস্তু মনে করো যাত্রা শুরু করে যদি সেই পয়েন্টে আবার ফিরে আসে, সেক্ষেত্রে কিন্তু কার্যের পরিমাণ শূন্য হয়ে থাকে। যতই তোমার মাঠের পরিধি বা এক্সেট্রা যতই তোমার কনফিউজ করার জন্য তোমাকে যা কিছুই ডেটা দিক না কেন, তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 0। দেখো এত বড় একটা অঙ্কের অ্যান্সার কিন্তু করতে 1 সেকেন্ডও সময় লাগার কথা নয়, ঠিক আছে? জাস্ট প্রশ্নটা পড়ার সময় লাগবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 14 নম্বর কোশ্চেন, চার্লসের সূত্রের ধ্রুবক কোনটা? তো ব্যাক টু ব্যাক দেখো গ্যাসের যে সূত্র আছে, দেখো গ্যাসের সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা দুইজনের নাম জানি, একটা হচ্ছে চার্লস আর একটা কিন্তু বয়েল। তো এখানে বলেছে চার্লসের সূত্রের ধ্রুবক কোনটা? তো মনে রাখবে চার্লসের সঙ্গে কিন্তু চাপ, ঠিক আছে? তো চাপের সঙ্গে কিন্তু চার্জ, বা চ এটাও কিন্তু তোমরা মনে রাখতে পারো যে চ এর সঙ্গে চার্লস, ঠিক আছে? বা চা এটাও কিন্তু তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? এক্ষেত্রে চা মানে চার্লস আর চা মানে কিন্তু চাপ। তো চার্লসের সূত্রের ধ্রুবক কোনটা? চার্লসের সূত্রের ধ্রুবক কিন্তু চাপ। এবার দেখো এখানে যে উষ্ণতা আছে, সেই উষ্ণতা কার সূত্রের ধ্রুবক? তো মনে রাখবে বয়েলের সূত্রের যে ধ্রুবক সেটা কিন্তু উষ্ণতা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15 নম্বর কোশ্চেন। সেল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে? দেখো এখানে সেল মানে কি? এখানে এই সেল মানে কিন্তু ব্যাটারি, ঠিক আছে? এখানে কিন্তু এটা তোমার হচ্ছে আমাদের বডিতে যে সেল থাকে সেই সেল নয়, এখানে কিন্তু সেল মানে হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, পিও আছে, এফই আছে, এসএন আছে আর পিটি আছে, ঠিক আছে? এখানে এটা পিও না, এখানে একটু মনে হচ্ছে একটু মিস্টেক আছে, এখানে এটা হয়ে যাবে পিবি, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করতে হবে, কোনো ব্যাপার না, এটুকু তোমরা অ্যাডজাস্ট করতেই পারো। তো ঠিক আছে, এটা হয়ে যাবে পিবি। তো ব্যাটারি তৈরিতে পিবি মানে কি? মনে রাখবে পিবি মানে কিন্তু হয়ে যাচ্ছে সীসা, ঠিক আছে? তো ব্যাটারির যে দেখবা খোল থাকে সেটা কিন্তু কী দিয়ে তৈরি হয় না, সেটা কিন্তু সীসা দিয়েই তৈরি হয়। এবার দেখো ব্যাটারির মধ্যে ইলেকট্রোলাইট হিসেবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কোন জিনিসটা ভরা থাকে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 16 নম্বর কোশ্চেন। একটি 200 কি বলেছে? একটি 220 ওয়াট বাল্ব 5 ঘন্টা করে চললে কত ইউনিট কারেন্ট খরচা হবে? এবার দেখো তোমাদের কিন্তু এখানে একটা নতুন কনসেপ্ট শিখতে হবে। দেখো আমাদের বাড়িতে যে ইউনিট আমরা বলি না, যে আমাদের বাড়িতে এত ইউনিট কারেন্ট এসেছে, সেই এত ইউনিট, আসলে ইউনিটটা মানে কি? আসলে ইউনিট মানে কিন্তু কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে? কিলো ওয়াট আওয়ার, বা যে ওয়াট আওয়ার যেটা থাকবে, মানে কোনো একটা মনে করো ওয়াটের বাল্ব আছে, সেটা কত ঘন্টা ধরে চলবে সেটাকে 1000 দিয়ে তোমায় জাস্ট ভাগ করতে হবে। আমরা এখানে প্রসেসটাকে কমপ্লিট করি। দেখো যদি আমাদেরকে ইউনিট বের করতে হয়, তো মনে রাখবে ইউনিট বের করার যে ফর্মুলা আছে সেটা আসলে কি? সেটা হচ্ছে যে যতগুলো তোমার হচ্ছে মানে বাল্ব বা যতগুলো তোমার ইলেকট্রনিক মেশিন থাকবে, সেই মেশিনগুলো কত ঘন্টা করে কাজ করেছে, মানে যত ওয়াটের থাকবে। এখানে কত বলেছে? 220 ওয়াটের বলেছে। তো তোমাকে জাস্ট কী করতে হবে? 220 ওয়াটের সাথে কত ঘন্টা এটা চলেছে? 5 ঘন্টা চলেছে, ঠিক আছে? তো 5 ঘন্টা চলেছে মানে কত? এখানে কত হচ্ছে? 5 0 0, 5 2 10 0 হাতে 1, 5 2 10 11, 1100 ওয়াট আওয়ার কিন্তু এটা চলেছে, ঠিক আছে? এইবার দেখো এটাকে আমাদের কি করতে হবে? তো মনে রাখতে বলেছি ইউনিট মানে কি? ইউনিট মানে কিন্তু হচ্ছে কিলো ওয়াট আওয়ার। জাস্ট তোমাকে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? এইটাকে কিন্তু তোমাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। 1000 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে? 1000 দিয়ে ভাগ করলে কিন্তু তুমি পেয়ে যাবে 1.1। দেখো এটাকে আমি আরেকবার বলছি, এক কথায় এই যে ইউনিট আছে, ইউনিট বাড়িতে যে ইলেকট্রিসিটির যে ইউনিট হয়, সেই ইউনিট বার করার ফর্মুলা একদম ডাইরেক্ট ফর্মুলা তোমাদের বলে নিই, বেশি জটিল করে লাভ হবে না, ঠিক আছে? ওয়াট গুণ ঘন্টা বা ওয়াট আওয়ার বাই 1000। তোমরা যদি এই জাস্ট ফর্মুলাটাকে মনে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু এত বড় অঙ্ক করা লাগবে না। কি ফর্মুলাটা হচ্ছে কি? বাড়িতে যে ইলেকট্রিক্যাল যে ইউনিট হয়, সেই ইউনিট বের করার ফর্মুলা কি? এটাকে কিন্তু বলা হয়ে থাকে W গুণ H, মানে ওয়াট আওয়ার বাই 1000। তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের অর্ধেক অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার জাস্ট আমরা কি করব? জাস্ট আমরা ভ্যালুগুলোকে পুট করি। তো কত ওয়াট বলেছে? এখানে বলেছে 220 ওয়াট, এখানে বলেছে 5, আর এখানে আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি এটাকে কাটাকুটি করো, তাহলে এটাকে গুণ করো, তাহলে কত পাচ্ছ? 1100 ওয়াট পাচ্ছ। 1100 ওয়াটকে 1000 দিয়ে ভাগ করে দাও, এই দুটোর সাথে এই দুটো কেটে গেল, কত থাকছে? 11/10। তো 11/10 মানে কত?
1.1 ইউনিট কিন্তু আমাদের কারেন্ট পড়বে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 17 নম্বর কোশ্চেন, গোলীয় দর্পণের পোল কোথায় থাকে? তো মনে রাখবে যে গোলীয় দর্পণ থাকে, অর্থাৎ যে তোমার স্পেরিক্যাল মিরর থাকে, যেরকম উত্তল দর্পণ বা অবতল দর্পণের এর পোল কোথায় থাকে? তো গোলীয় দর্পণের মাঝে কিন্তু এর পোল থাকে, সাইডে কিন্তু থাকে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 18 নম্বর কোশ্চেন, বৃষ্টির ফোঁটা গোলাকার কেন হয়? তো তোমরা দেখবে যে বৃষ্টির ফোঁটা আছে সেটা কিন্তু গোলাকার হয়। কেন হয় সেটা? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, পৃষ্ঠটান আছে, চাপ আছে, ত্বরণ আছে আর বেগ আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পৃষ্ঠটান। পৃষ্ঠটান বা সারফেস টেনশন, এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। এই কারণের জন্যই কী হয়ে থাকে? বৃষ্টির ফোঁটা কিন্তু গোলাকার হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 19 নম্বর কোশ্চেন, বাইল জুস কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? দেখো বাইল জুসকে বাংলাতে কি বলা হয়ে থাকে? তো মনে রাখবে বাইল জুসকে কিন্তু বলা হয়ে থাকে বাংলাতে পিত্তরস। ঠিক আছে, তো বাইল জুস কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, লিভার আছে, কিডনি আছে, প্যানক্রিয়াস আছে আর হার্ট আছে। তো মনে রাখবে বাইল জুস বা পিত্তরস এটা কোথা থেকে নিঃসৃত হয়? এটা কিন্তু লিভার থেকে নিঃসৃত হয়, এটা বা যকৃৎ থেকে নিঃসৃত হয়। যকৃৎ থেকে নিঃসৃত হওয়ার পর এটা কিন্তু বাইল জুসটা বাইল ডাক্ট বা তোমরা বলতে পারো বাইল নালী দিয়ে কোথায় চলে আসে? পিত্তথলিতে কিন্তু বা গল ব্লাডারে চলে আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমি দেখে নিই, পরবর্তী কোশ্চেনে কী বলেছে। আজকের 20 নম্বর কোশ্চেন, একটি বস্তু সমবেগে সরলরেখায় চললে তার ত্বরণের মান কত? তো দেখো কোনো একটা বস্তু আছে কি, কোনো একটা বস্তু সমবেগে চলছে, মনে করো এখান থেকে ও এই পোর্শনে গেল বা এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, প্রত্যেক ক্ষেত্রেই ওর বেগ হচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে কিন্তু ওর গতিবেগের কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না, আর যেখানে গতিবেগের কোনো পরিবর্তন হয় না সেখানে কিন্তু কোনো রকম ত্বরণ উৎপন্ন হয় না, তাই সঠিক অ্যান্সার কী হবে? ত্বরণ কিন্তু শূন্য হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া তোমরা চাইলে আমাদের এর আগের যে 31টা ক্লাস হয়েছে সেগুলো দেখতে পারো, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।